প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা ক্লাস শুরু করব অটোনমিক নার্ভাস সিস্টেম 6। তো বিফোর গোয়িং টু দ্য সিম্প্যাথোলাইটিক এজেন্টস, আমি একটু বলে নিতে চাই যে আমাদের আগের ক্লাসে আমাদের অ্যামফিটামিন এবং ইফিড্রিন এই দুটো ড্রাগ সম্বন্ধে একটু বলা কম হয়েছে। আমি দেখলাম যে রিটেন এবং ভাইভাতে এই ইফিড্রিন অ্যান্ড অ্যামফিটামিন এই ড্রাগগুলো একটু আমাদের আলোচনায় আনা উচিত in a short regarding the autonomic nervous system 5 class. তো ইফিড্রিন বলা হচ্ছে যে বলেছি ক্লাসে ইফিড্রা প্ল্যান্ট থেকে আসে এবং ন্যাচারাল একটা ড্রাগ। এটার হচ্ছে কি বোথ ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট ইফেক্ট আছে। এটার ডিরেক্ট ইফেক্ট দ্যাট ইজ ইট বাইন্ডস উইথ দ্য কি beta 2 receptor of the lungs and stimulate and produces the bronchodilatory effect, এবং indirect effect that is increase the noradrenaline released from presynaptic nerve terminal, মানে নার্ভ এন্ডিং থেকে noradrenaline রিলিজ করে। তাহলে ইফিড্রিনের এই কিছু ফার্মাকোলজিক্যাল ইফেক্ট আমাদের জানা দরকার, যে এটা যেমন ব্রঙ্কোডাইলেশন করে ঠিক এভাবে একটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম মানে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে গিয়ে সিএনএস ইফেক্ট প্রডিউস করতে পারে। দ্যাট ইজ ইট প্রডিউসেস ইনসমনিয়া, ইট প্রডিউসেস ইউফোরিয়া, অ্যাকচুয়ালি দ্য ইউফোরিয়া দ্যাট ইজ দ্য সেন্স অফ ওয়েল বিং। এই ইফেক্টের জন্যই এটার হচ্ছে কফ সাপ্রেশন কিছু ইফেক্ট আছে, এই জন্য অ্যান্টিটুসিভ বা অ্যান্টিটাসিভ যেটাই বলি তার সাথে ইফিড্রিন অ্যাড করা হয় অ্যান্টিটুসিভ এজেন্টের সঙ্গে কফ সাপ্রেশন এজেন্ট হিসেবে। তারপরে অ্যাকচুয়ালি এই ড্রাগটাকে আলোচনায় আনা হয় কেন? আনা হচ্ছে তার ইউফোরিক ইফেক্টের জন্য, দ্যাট ইজ সেন্স অফ ওয়েল বিং। এই যে সেন্স অফ ওয়েল বিং মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এর ইফেক্টগুলো, এর জন্যই এই ড্রাগটার কি মিসইউজ আমরা পাই। কোথায় মিসইউজ? ফর ইনক্রিজ কি পারফরমেন্স ইন কেস অফ অ্যাথলেটস। ম্যারাডোনার সাথে যে ড্রাগটার নাম জড়িত দ্যাট ইজ ইফিড্রিন। এই জন্য ভাইভাতে অনেক সময় এই কোয়েশ্চেনগুলো করা হয়, যেন আমরা একটু ইনে শর্ট এই ড্রাগগুলো জেনে রাখা ভালো রিগার্ডিং ইফিড্রিন। এটা কী ধরনের ড্রাগ, ডিরেক্ট ইফেক্টটা কী, ব্রঙ্কোডাইলেটেশন কোন ইফেক্টটা তার ডিরেক্ট নাকি ইনডিরেক্ট, এবং ইফিড্রিনের মিসইউজ কেন হয়, তার কোন ইফেক্টের জন্য। আচ্ছা, লাইক দিস অ্যামফিটামিন সম্বন্ধে যদি ইনে শর্ট আমরা জানি, তাহলে অ্যামফিটামিন আমরা বলছি যে ইনডিরেক্টলি অ্যাক্টিং। হ্যাঁ, এটাও কি ইনডিরেক্ট এর মাধ্যমে তার সিম্প্যাথোমাইমেটিক ইফেক্ট প্রডিউস করে। এবং অ্যামফিটামিনও ওই একই রকম। এগুলোর কোনো ক্লিনিক্যাল ইউজ আমরা পাই না। অ্যামফিটামিনের কিছু মানে সাবস্টিটিউট অ্যামফিটামিনের ইউজ হয়, পরে আমরা বলছি। অ্যামফিটামিন বলা হচ্ছে যে এটা অলসো প্রডিউসেস কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম effect. It crosses the blood-brain barrier and produces the CNS effect, that is more alertness, insomnia, and it also produces decreased appetite, loss of appetite. তাহলে এই ফার্মাকোলজিক্যাল ইফেক্টগুলোকে কাজে লাগিয়ে এই ড্রাগগুলোর কিছু অফ লেভেল ইউজ এবং ফার্মাকোলজিক্যাল অ্যাজ ওয়েল অ্যাজ ফার্মাকোলজিক্যাল দ্যাট ইজ ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে। তো আগে আমি অফ লেভেল ইউজগুলো বলতে চাই। যেমন অ্যামফিটামিন বললাম কি যে কি করে, লস অফ অ্যাপেটাইট। তাহলে এটাকে কাজে লাগিয়ে ফ্যাটি পিপলদের ক্ষেত্রে অ্যামফিটামিনের একটা মিসইউজ অফ লেভেল ইউজ আছে। আচ্ছা, টু রিডিউস দ্য বডি ওয়েট। আচ্ছা, তারপরে যে বললাম কি এটা ইনক্রিজ দ্য অ্যালার্টনেস। এইখানে এটার একটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন পাওয়া যায়, নট অ্যামফিটামিন বাট এটার একটা সাবস্টিটিউট কাজে লাগানো হয়, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ইন কেস অফ চিলড্রেন, স্কুল চিলড্রেন। সে সমস্ত ক্ষেত্রে অ্যামফিটামিনের আমরা একটা ইউজ পাই। এবং অ্যামফিটামিনের যদি অ্যাকচুয়াল ক্লিনিক্যাল ইউজ বলতে চাই, তাহলে অ্যামফিটামিনের একটা আছে কি, সেটা এটার একটা সাবস্টিটিউট অ্যামফিটামিন, নট অ্যাকচুয়ালি অ্যামফিটামিনের বলা হচ্ছে যেটার একটা সাবস্টিটিউট দ্যাট ইজ মোডাফিনিল। হ্যাঁ, এটা নার্কোলেপসি, ইন কেস অফ নার্কোলেপসি ফর ইনক্রিজ অ্যালার্টনেস এই ড্রাগটা ইউজ করা হয়। হ্যাঁ, সেটাই একটা তার ক্লিনিক্যাল ইন্ডিকেশন পাওয়া যায়। তাহলে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার ইন কেস অফ চাইল্ড দ্যাট ইজ স্কুল এজের চাইল্ড ছাড়াও নার্কোলেপসি মানে সারাদিন ধরে ঘুমায় এরকম টাইপের আর কি। হ্যাঁ, তো এইরকম কিছু পেশেন্ট অথবা এই নাইট কোচ চালাচ্ছে, এইরকম কিছু তার ক্লিনিক্যাল ইন্ডিকেশন পাওয়া যায়। হ্যাঁ, যেহেতু এই ড্রাগগুলো কি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে ইউফোরিয়া তৈরি করে, এই জন্য এই ড্রাগগুলোর আমরা কি
তাদের কিনা এই সোশ্যাল হ্যাজার্ডের জন্য ড্রাগগুলো সাধারণত আমরা ইউজ করতে চাই না। যে তার কোনো কোনো ক্ষেত্রে রিটেনে তাদের ফার্মাকোলজিক্যাল কি বলে অ্যাকশনগুলোর কম্প্যারিজন চাওয়া হয়, বা ভাইভাতে একটা ফ্রিকোয়েন্ট কোয়েশ্চেন থাকে যে পারফরমেন্সের কি অ্যাথলেটসের পারফরমেন্স ইনক্রিজ করার জন্য এই যে ফিজিনিউস হয় এই ড্রাগটার সাথে কোন খেলোয়াড়ের নাম জড়িত, এরকম আর কি। যাই হোক, আমরা আমাদের আজকের আলোচনায় আসি, দ্যাট ইজ দ্য অ্যাড্রেনোসেপ্টর ব্লকার্স, ব্লকিং এজেন্টস, আলফা ব্লকার আর বিটা ব্লকার। তো আমরা বলছি যে কি দিস sympatholytic agents may be adrenoceptor receptor blocker and adrenoceptor neuron or ganglion blocker, তাই তো এইভাবে বলেছি আমরা। তো আলফা আর বিটা ব্লকার, আলফা আর বিটা ব্লকার, এই ব্লকারগুলো আমরা বলছি যে দিস এজেন্টস অ্যান্টাগোনাইজ দ্য দিস কাকে অ্যান্টাগোনাইজ করবে, এই ব্লকারগুলো ব্লক দ্য ইফেক্ট অফ noradrenaline and adrenaline, and these drugs are clinically important in hypertension and benign enlargement of prostate. তো এখন বলা হচ্ছে যে এটা since the catecholamines play a role in a variety of physiologic and pathophysiologic response, drugs that block the adrenoceptor have important effects, some of which are of great clinical value. আমরা দেখব যে in pharmacologic research, alpha 1 and alpha 2 adrenoceptor antagonist drugs have been very useful in experimental exploration of autonomic nervous system function. And clinical therapeutics, non-selective alpha antagonist যেগুলো আছে, they are used in treatment of pheochromocytoma. Pheochromocytoma কি, এটা হলো adrenal medullary tumor that release catecholamines, and alpha 2 selective are used for clinical application in mild to moderate hypertension and benign enlargement of prostate or benign hyperplasia of the prostate. আচ্ছা, তাহলে এখন আজকে আমরা আলোচনা করব আলফা রিসেপ্টর ব্লকারস, ঠিক আছে? তো আলফা রিসেপ্টর ব্লকারকে আমরা আগে ভাগ করে নিয়েছি যে টাইপসগুলো কি, কারণ এটা একটা রিটেন কোশ্চেন আসে। আচ্ছা, তো রিভার্সিবল টাইপ, ইরিভার্সিবল, আদার, এইভাবে আমরা বলছি। রিভার্সিবল টাইপ মানে কি, রিভার্স তার মানে কি, এটাকে ইট পয়েন্টস উইথ দ্য রিসেপ্টর উইথ উইক বন্ড, van der Waals bond or hydrogen bond, and dissociate from the receptor, এটা রিসেপ্টর থেকে ডিসোসিয়েট করবে, দ্যাট ইজ দ্য ব্লক ক্যান বি সারমাউন্টেড with high concentration of agonist, তাদেরকে আমরা বলছি রিভার্সিবল টাইপ। আচ্ছা, ইরিভার্সিবল টাইপ বলতে আমরা বুঝি যে it binds with the receptor with strong bond or covalent bond and cannot be surmounted with high concentration of agonist, and receptor থেকে এরা তাদের কি হবে না, ডিসোসিয়েট হবে না। আচ্ছা, আর কিছু আমরা বলছি আদার গ্রুপ, আদার কি আমরা সেটা পরে আলোচনা করছি। তাহলে আমরা বলছি যে রিভার্সিবল টাইপ, ইরিভার্সিবল টাইপ। এখন রিভার্সিবল টাইপে কি কি আছে, ফেন্টোলামিন, টোলাজোলিন, প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, দিস আর দ্য drugs, and also tamsulosin, drugs of reversible group. Phentolamine আমরা বলছি যে এটা alpha 1 and alpha 2 দুটোকে ব্লক করে, টোলাজোলিন and alpha 2 blocking effect is more than alpha 1, and prazosin, terazosin, doxazosin selective for alpha 1 blocking. Selective for alpha 1 blocking আমরা বলছি যে এটা 1000 times selective for alpha 1, and tamsulosin having higher affinity for alpha 1A and alpha 1D than the alpha 1B. এগুলো হলো alpha 1 রিসেপ্টরের সাবটাইপ। তো alpha 1 রিসেপ্টরের সাবটাইপ alpha 1A এবং 1D এর প্রতি এর অ্যাফিনিটিটা বেশি than the alpha 1B। আচ্ছা, আমরা বলছি যে ইরিভার্সিবলের মধ্যে আছে কি, ফেনক্সিবেনজামিন, আর আদার হচ্ছে ল্যাবেটালোল, আর্গোটালকালয়েড। এখন এই ল্যাবেটালোল, আর্গোটালকালয়েড কোনো ইয়েতে আমরা রিভার্সিবল গ্রুপেও পাই, আবার হচ্ছে কোনো বইয়ে ল্যাবেটালোল, আর্গোটালকালয়েড এইগুলোকে বলে আদার গ্রুপের মধ্যে ফেলা হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা ওই ইন্ডিভিজুয়াল ড্রাগগুলো আলোচনা করে ফেলি। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ড্রাগ যেমন ফেনক্সিল। আচ্ছা, আমরা আরেকভাবে ক্লাসিফাই করতে পারি এই ড্রাগগুলোকে, আরেকভাবে ক্লাসিফিকেশন, যেমন যদি চাওয়া হয় যে রিসেপ্টর অ্যাকর্ডিং টু রিসেপ্টর সিলেক্টিভিটি,
ড্রাগ আলোচনা করবো। হ্যাঁ, তাহলে আমি কি বলবো, আলফা 1 ব্লকারগুলো এক গ্রুপে করে নিব, আলফা 2 ব্লকারগুলো এক গ্রুপে করে নিব, এবং বোথ আলফা অ্যান্ড আলফা 2 ব্লক, আলফা 1 অ্যান্ড আলফা 2 ব্লকার। যেমন আলফা 1 ব্লকার যদি আমি বলতে চাই তাহলে সেখানে কি আসবে, প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সোসিন এই ফ্যামিলি এবং ট্যামসিলোসিন। আলফা 2 ব্লকিং যদি আমি শুধু বলি তাহলে টোলাজোলিন এর সাথে ইউহামবিন, হ্যাঁ, এগুলো হলো আলফা 2 ব্লকার্স। অ্যান্ড বোথ আলফা অ্যান্ড আলফা 2 ব্লকার হচ্ছে ফেন্টোলামিন, ফেনক্সিবেনজামিন। তাহলে এই যে ফেনক্সিবেনজামিন এবং ফেন্টোলামিন এরা হলো বোথ আলফা অ্যান্ড আলফা 2 ব্লকার। আচ্ছা, এখন আমরা বলছি যে কি ফেন্টোলামিনের বললাম যে কি দুটোকেই ব্লক করে, আলফা 1 অ্যান্ড আলফা 2। টোলাজোলিনকে আমরা বলছি আলফা 2, এবং ইরিভার্সিবল যেটা সেটা কি ফেনক্সিবেনজামিন। ডিউরেশন অফ অ্যাকশন ইজ সেভারাল ডেজ, 1 to 2 days in case of ফেনক্সিবেনজামিন। তার মানে নিউ অ্যাকশন ইজ ফাউন্ড আফটার ফর্মেশন অফ নিউ রিসেপ্টর। এই হচ্ছে ফেনক্সিবেনজামিন, দ্যাট ইজ দ্য ইরিভার্সিবল টাইপ অফ আলফা ব্লকার। তারপর আমরা বলছি যে কি ল্যাবেডালল এবং আরগট অ্যালকালয়েড, এটা আদার গ্রুপে বলছি। ল্যাবেডালল হচ্ছে ব্লকস বোথ আলফা 1 অ্যান্ড বিটা রিসেপ্টর। অনেক বইয়ে এটাকে আবার মিক্স টাইপ বলা আছে, মিক্স বিকজ ইটস বোথ আলফা অ্যান্ড বিটা রিসেপ্টর ব্লকিং। হ্যাঁ, আচ্ছা, আরগট অ্যালকালয়েড এর মধ্যে যেমন আরগোটামাইন, ডাইহাইড্রোক্সো আরগোটামাইন, এগুলো হলো বলা হচ্ছে যে এই আরগট অ্যালকালয়েড আমরা ডিটেলস আলোচনা করব। এটা বলা হচ্ছে যে এটা ইটস অ্যান রিভার্সিবল আলফা ব্লকার। তাহলে তার মানে কি অ্যান্টাগনিস্ট, সামটাইম ইটস অ্যান অ্যাগনিস্ট। তো কথাটা কেমন হয়ে গেল, তাই না? তার মানে কি বলা হচ্ছে যে আরগট অ্যালকালয়েড, তো আমরা বলছি যে এটা ব্লকার, এবং সামটাইমস বলা হচ্ছে কি এটা অ্যাগনিস্ট। তার মানে এই ক্রাইটেরিয়াগুলো যে ফুলফিল করে তাদেরকে আমরা বলি পার্শিয়াল অ্যাগনিস্ট। কিছু কিছু ড্রাগ আছে ফার্মাকোলজিতে, তাদের অ্যাগনিস্ট দ্যাট প্রডিউসেস লোয়ার রেসপন্স অ্যাট ফুল রিসেপ্টর অকুপেন্সি, বাট ইন প্রেজেন্স অফ ফুল অ্যাগনিস্ট দে অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যান্টাগনিস্ট। যেমন আমরা বিটা ব্লকারের ক্ষেত্রে পিন্ডোলোন, হ্যাঁ, বিটা রিসেপ্টর পার্শিয়াল অ্যাগনিস্ট পাবো, এরকম আলফা রিসেপ্টরের ক্ষেত্রে আমরা বলছি আরগট অ্যালকালয়েড, এটা partial agonist, that is weak agonist at full agonist that produces the lower response at full receptor occupancy, but in presence of antagonist it acts as an antagonist. In presence of full agonist it acts as an antagonist. সেই তাকে আমরা বলি কি partial agonist। তো partial agonist কি, inverse agonist কি, agonist antagonist কি, এগুলো আমাদের একটু ফার্মাকোডাইনামিক থেকে আমাদের নলেজ নিতে হয়। আচ্ছা, তো এখানে আমরা একে পাচ্ছি কি পার্শিয়াল অ্যাগনিস্ট হিসেবে। হ্যাঁ, আচ্ছা, এখন ইন্ডিভিজুয়াল ড্রাগ ফেনক্সিবেনজামিন যদি আমরা আগে বলি, ফেনক্সিবেনজামিন ইরিভার্সিবল গ্রুপ, আমরা বলছি যে ইট ব্লকস বোথ আলফা 1 অ্যান্ড আলফা 2। হ্যাঁ, ইরিভার্সিবলি দুটোকেই ব্লক করবে, এবং রিভার্সিবল আলফা ব্লকার অ্যাকচুয়ালি মানে বলা হচ্ছে নন সিলেক্টিভ, যদিও যে আলফা 1 এবং আলফা 2, বাট ব্লকিংটা বেশি আমরা পাবো ইন কেস অফ আলফা 1। অ্যান্ড মেজর ক্লিনিক্যাল ইউজ আমরা বললাম যে ফিওক্রোমোসাইটোমা, দ্যাট ইজ কি ধরনের হাইপারটেনশন, এটা হলো very severe when hypertension is severe, pheochromocytoma, that is the adrenal medullary tumor that releases catecholamines। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি এটা হলো বলা হচ্ছে যে নন সিলেক্টিভ, বাট ইফেক্ট ইজ মোর অন আলফা 1 রিসেপ্টর, তাই তো? and it inhibit the reuptake of released noradrenaline by presynaptic nerve terminal, and also phenoxybenzamine also block histaminergic 1 receptor, cholinergic receptor, serotonergic receptor, এই রিসেপ্টরগুলোকেও ব্লক করে সে। এবং এটার যে একটা রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট আছে ইথিলিন নিউমোনিয়াম, এটা কোভ্যালেন্টলি বাইন্ড করে রিসেপ্টরের সাথে, রিজাল্টিং ইন ইরিভার্সিবল ব্লকেট, হ্যাঁ, কজিং লং হাফ লাইফ, কত 14 থেকে 48 ঘন্টা, 14 to 48 আওয়ার্স পর্যন্ত আমরা ফেনক্সিবেনজামিনের কি অ্যাকশন পাবো, লং হাফ লাইফ।
এখন ক্লিনিক্যাল ইউজ, তাহলে প্রথমেই কি বললাম যে হাইপারটেনশন, ফেনোক্সিবেনজামিন বলতেছি রিভার্সিবল আলফা 1 এন্ড আলফা 2 ব্লকিং। তাহলে এটা প্রথম আমরা বললাম যে এটা কোথায় ইউজ হয়, সিভিয়ার, দ্যাট ইজ ফিওক্রোমোসাইটোমা, যেখানে অ্যাড্রেনালিন আর রিলিজ হচ্ছে, সেইখানে সেই ধরনের হাইপারটেনশনে ইউজ হবে। মেকানিজমটা কি, যে যেহেতু সেটা আলফা 1 ব্লক করে, ব্লাড ভেসেলের আলফা 1 কে ব্লক করবে, vasoconstriction হবে না, so it produces vasodilation and decrease peripheral resistance, decrease blood pressure। আচ্ছা, তো এটা তার হলো মেকানিজম। এখন বলা হচ্ছে যে এই আমরা হাইপারটেনশনে এই ড্রাগটি ইউজ করি না। ফিওক্রোমোসাইটোমা, দ্যাট ইজ দ্য সিভিয়ার, কি বলে, একটা মেডুলারি টিউমার, কি বলে, অ্যাড্রেনাল মেডুলারি টিউমার, যেটা একটা সিভিয়ার টাইপ অফ হাইপারটেনশন, সেই ক্ষেত্রেও যদি ইউজ হয়, তারপরেও বলা হচ্ছে যে নট ইউজ অলমোস্ট বিকজ অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট। কেন, কি কি অ্যাডভার্স ইফেক্ট তৈরি করে যার কারণে এই ড্রাগটাকে নিয়ে আমরা ভয় পাই? বলা হচ্ছে যে উই ডিসকাসিং অ্যাবাউট দ্য ফেনোক্সিবেনজামিন। ফেনোক্সিবেনজামিন, দ্যাট ইজ দ্য ইরিভার্সিবল আলফা ব্লকার। বলা হচ্ছে প্রথম ক্লিনিক্যাল ইউজ কি বললাম আমরা, সিভিয়ার টাইপ অফ হাইপারটেনশন। কি ধরনের হাইপারটেনশন? ইন কেস অফ ফিওক্রোমোসাইটোমা, এটা সিভিয়ার হাইপারটেনশন। তো এই ফিওক্রোমোসাইটোমা ইনডিউসড হাইপারটেনশনও আমরা ইউজ করতে ভয় পাই বিকজ অফ ইটস অ্যাডভার্স ইফেক্ট। কি কি অ্যাডভার্স ইফেক্ট সেগুলো বলা হচ্ছে যে প্রথম কথা, not used because it produces কি reflex tachycardia, that is palpitation, as because it is a non-selective drugটা আমরা বললাম যে non-selective alpha blocker। it will also block the presynaptic alpha 2। তাহলে presynaptic alpha 2 কে যদি ব্লক করে তাহলে resulting in excessive release of noradrenaline and adrenaline from the nerve ending। This adrenaline and noradrenaline acts on the beta 1 receptor of the heart and causes reflex tachycardia। তাহলে এটা প্রিসিনাপটিক, এইখান থেকে যদি মোর রিলিজ হয় কি নরঅ্যাড্রেনালিন, বেশি বেশি করে নরঅ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন রিলিজ করাবে, যেহেতু এটা কি এখানে আলফা 2 আছে যা অলওয়েজ ইনহিবিটরি, তাকে সে ব্লক করে দিল। তাহলে এখন আলফা 2 অলওয়েজ ইনহিবিটরি ফর দিস রিলিজ, তাহলে তাকে সে ব্লক করে দিয়েছে। এখন অ্যাড্রেনালিন নরঅ্যাড্রেনালিন যেগুলো রিলিজ হচ্ছে সেটা হার্টে গিয়ে কি করবে, ট্যাকিকার্ডিয়া করবে, রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া। তাহলে এটা হচ্ছে যে আমরা বলছি যে ড্রাগটা নন সিলেক্টিভ হওয়ার জন্য it also block the presynaptic alpha 2। এই presynaptic alpha 2 ব্লকিং এর জন্য তার রিফ্লেক্স ট্যাকিকার্ডিয়া আর পালপিটেশন, এই নন সিলেক্টিভিটির জন্য আমরা পাবো এই অ্যাডভার্স ইফেক্ট, ডিউ টু presynaptic alpha 2 ব্লকের। Number 2 adverse effect is it produces syncopal attack, the postural hypotension, that is orthostatic hypotension, hypotension after rising from lying condition। এটা প্রডিউস করে অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন ডিউ টু antagonism of the sympathetic nervous system stimulation of alpha 1 receptor in vascular smooth muscle and contraction of veins। Contraction of vein হলো একটা important factor for normal capacity to maintain the blood pressure in upright position। Since it decreases the venous pooling in the periphery, constriction of arteriole in the legs also contribute to normal orthostatic response। তাহলে এখন orthostatic hypotensionটা হবেই due to antagonism of the sympathetic nervous system stimulation। আচ্ছা, তাহলে এই যে আরেকটা অ্যাডভার্স ইফেক্ট পাওয়া গেল তার, যার জন্য আমরা ড্রাগটা ইউজ করি না। পোস্টাল হাইপারটেনশন ইজ অ্যারাইজড বাই আলফা 1 ব্লকার, শুধুমাত্র আলফা 1 ব্লকার দিকে না, নিউরন ব্লকার দিয়েও হতে পারে, গ্যাংলিয়ন ব্লকার দিয়েও হতে পারে পোস্টাল হাইপারটেনশন। অ্যান্ড আরও অ্যাডভার্স ইফেক্ট তার কি, সেটা কি করে, ফেলিয়ার অফ ইজাকুলেশন, nasal stiffness, then meiosis, then cholinergic hyperactivity, that is the vomiting, diarrhea, increased hydrochloric acid secretion, এগুলো হতে পারে। হ্যাঁ, এখন তাহলে আমরা বলছি যে প্রথম তার বললাম যে ফিওক্রোমোসাইটোমাতে, দ্যাট ইজ সিভিয়ার টাইপ অফ হাইপারটেনশনে, কিন্তু তার এতগুলো অ্যাডভার্স ইফেক্টের জন্য আমরা ভয় পাই। নাম্বার 2 আমরা বলছি যে বিফোর অ্যান্ড কি বলে অপারেশন অফ বিফোর অ্যান্ড ডিউরিং সার্জারি অফ ফিওক্রোমোসাইটোমা ইট ক্যান বি ইউজড। হ্যাঁ, অ্যান্ড নাম্বার 3 এক্সপেরিমেন্টালি ইউজড ইন ল্যাবরেটরি। কি এক্সপেরিমেন্টালি ইউজ, সেটা আমরা বলছি যে কি দেখাবো আমরা, ইট কজেস ইপিনেফ্রিন রিভার্সাল। এই এক্সপেরিমেন্টাল স্টাডির জন্য ল্যাবরেটরিতে ইউজ হয়। হ্যাঁ, এই ইপিনেফ্রিন রিভার্সালটা কি, এটা হলো যে ইপিনেফ্রিনের কাজটাকে রিভার্স, হ্যাঁ, কনভার্সন অফ প্রেশার টু ডিপ্রেশন রেসপন্স, এইটাই হলো ইপিনেফ্রিনের রিভার্সাল। ভেরি সিম্পল, অনেক সময় না বোঝার জন্য অনেক কঠিন লাগে।
বলা হচ্ছে যে আমি যদি ইপিনেফ্রিন দেই, ইপিনেফ্রিন যদি দেই তাহলে কি হবে, ব্লাড প্রেশার বাড়বে, তাই তো? এটা তো আমরা জানি ব্লাড প্রেশার বাড়বে, তারপরে কি সাডেন ফল করে, সরি এই ব্লাড প্রেশার সাথে সাথে ফল করে একটা সেকেন্ডারি ফল হবে, তাই তো? কিন্তু এমন যদি হয় যে ইপিনেফ্রিন দেওয়ার ফলে আমি কি ইপিনেফ্রিন দেওয়ার ফলে আমি ব্লাড প্রেশার ফল পাচ্ছি, তাহলে কি তার রেসপন্স কি হলো, রিভার্স হয়ে গেল না? তাহলে এটাই কি বলা হচ্ছে যে ইপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন। যেহেতু সায়েন্টিস্ট ডেলের সঙ্গে নামে জড়িত, তাই আমরা বলি যে ইপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অফ ডেল। আচ্ছা, এটা কি কিছুই না, এখানে হচ্ছে ফেনক্সিবেনজামিন দিয়ে যদি আমি আগে ব্লক করে ফেলি, তাহলে ইপিনেফ্রিন কি তার ভেসোকনস্ট্রিকশন প্রপার্টিটা ব্লক করে ফেললাম আগে, তাহলে আমি যদি এখন এপিনেফ্রিন দেই, তার মানে তার কি আছে, এখন ডাইলেটেশনটা প্রেজেন্ট আছে, এখন দিলে পরে তার কি ব্লাড প্রেশার কম পাবো, এটাই আর কি বিটা 2 ইফেক্ট ইন দ্য কি ব্লাড ভেসেলস অফ দ্য স্কেলিটাল মাসলের যে বিটা 2 ইফেক্ট, সেটাই পাবো আর কি। আলফা 1টা আর পাচ্ছি না, বিকজ আমি আগে কি দিয়েছি এখানে ফেনক্সিবেনজামিন, তারপরে আমি দিচ্ছি এখানে ইপিনেফ্রিন, তাহলে ফেনক্সিবেনজামিন দিয়ে তার ভেসোকনস্ট্রিক্টিং দ্যাট ইজ আলফা 1 এই প্রপার্টিকে আমি ব্লক করে দিয়েছি ফেনক্সিবেনজামিন দিয়ে। এখন যদি আমি দিই ইপিনেফ্রিন আর অ্যাড্রেনালিন, তাহলে তার কোনটা ইফেক্ট বাকি আছে, আছেই তো বিটা 2, হ্যাঁ? তাহলে এই ইফেক্টের জন্য তার স্কেলিটাল মাসলের যে ব্লাড ভেসেলস সেগুলোতে পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে ব্লাড প্রেশার আলটিমেটলি কমে যাবে। তাহলে ইপিনেফ্রিনের যেটা ইফেক্ট হওয়ার কথা সেটাকে আমি রিভার্স করছি বাই অ্যাপ্লাইং ফেনক্সিবেনজামিন। এটা একটা ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট এবং ভদ্রলোক ডেলের সঙ্গে নাম জড়িত, এই জন্য আমরা বলি ইপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অফ ডেল। হ্যাঁ, সো উই ক্যান অ্যাপ্লাই ফেনক্সিবেনজামিন অলসো ইন দিস এক্সপেরিমেন্টাল স্টাডি। তাহলে প্রথম কথা হচ্ছে যে আমরা ফিওক্রোমোসাইটোমাতে ইউজ করি, কিন্তু করতে পারি না বিকজ অফ সো মেনি অ্যাডভার্স ইফেক্ট। আমরা বলছি যে এটা ইট প্রডিউসেস ট্যাকিকার্ডিয়া আর প্যালপিটেশন, তারপর আমরা বলছি পোস্টারাল হাইপোটেনশন, দেন অলসো ফেলিয়ার অফ ইজাকুলেশন, দেন ন্যাজাল স্টিফিনেস, অনেক কিছু আছে। হ্যাঁ, তার সেরকম আরেকটা ইন্ডিকেশন কি তার, আমরা বলছি যে ইট ইজ ইউজড বিফোর অ্যান্ড ডিউরিং অপারেশন অফ ফিওক্রোমোসাইটোমা, অ্যান্ড আমরা বলছি যে এটার আমরা ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট ইন এপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অফ ডেল, এক্ষেত্রে আমরা এই ড্রাগটা ইউজ করি। হ্যাঁ, আচ্ছা, এখন আর কি বাকি থাকলো এখানে? আচ্ছা, যদি ওই ইপিনেফ্রিন রিভার্সাল ফেনোমেনন অফ ডেল মানে ভেসোমোটর রিভার্সাল অফ ডেল এটা যদি আসেই, তাহলে একটু স্টুডেন্টরা মানে ইনে শর্ট যেটা লিখতে পারে আর কি, যদি আসে, মানে এখন অত ধরে না, আমি দেখি না, যাই হোক। তারপর হচ্ছে যে এটা যদি লিখতে বলে, তাহলে বিকজ এটাই ইনে শর্ট লিখে দিবে আর কি, বিকজ আর্টেরিওলার and venous স্টোন আর determined, to a large extent by alpha receptor on vascular smooth muscle. Alpha receptor antagonist drugs cause a lowering of the peripheral vascular resistance and blood pressure. These drugs can prevent the pressure effects of usual doses of alpha agonist. Indeed, in case of agonist with both alpha and beta 2 effects, that is epinephrine. তাহলে selective alpha receptor antagonism may convert to a pressure response to a deep pressure response. This change in response is called epinephrine reversal. এই আর কি বলা হচ্ছে যে এটা ইলাস্ট্রেট করে যে how the activation of both alpha and beta receptor on vasculature may lead to opposite response. এটাই এখন আমরা বলতে চাচ্ছি যে কি ফেন্টোলামিন, টুলাজোলিন, আরো অনেক ড্রাগ আছে, তাই না? আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে এই ড্রাগগুলো, তাহলে আমরা এই ড্রাগ ইউজ করতে পারছি না কেন? এই ফেনক্সিবেনজামিনের এই ধরনের এতগুলো অ্যাডভার্স ইফেক্ট, তাহলে এই গ্রুপের ফেন্টোলামিন বা টুলাজোলিন যদি বলি যে তারাও কি, ফেন্টোলামিনে হচ্ছে বোথ আলফা 1 and alpha 2 ব্লকার, দো ইজ রিভার্সিবল, টুলাজোলিন alpha 2 ব্লকার, তাহলে এই ড্রাগগুলোর অ্যাডভার্স ইফেক্ট আসলে
বেশি, অ্যাডভার্স ইফেক্ট বেশি হওয়ার জন্য এই ড্রাগগুলো আসলে বলা হচ্ছে যে টোলাজোলিন ইজ অলসো অবসোলেট এজেন্ট লাইক ফেন্টালামিন। তো এই ড্রাগগুলো আমরা সেরকম ইউজ পাই না। তাহলে আমাদের যদি টোলাজোলিনের ওই ডায়াগনস্টিক একটা ইন্ট্রা আর্টারিয়াল দেওয়া হয়নি, এনজিওগ্রাম টু সি দ্য ক্লট, এরকম একটা ইউজ কোনো কোনো বইয়ে দেওয়া আছে, কিন্তু ইন কেস অফ ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন কি টু কন্ট্রোল দ্য হাইপারটেনশন আমরা ইউজ করি না। হ্যাঁ, অনেকগুলো তারপর সেফার অ্যান্ড নিউয়ার ড্রাগস আর অ্যাভেলেবল। এই জন্য ইউহাবমিন অনেক সময় আলফা 2 অ্যাগনিস্ট, যেটা আমরা বলেছি যে আলফা 2 সিলেক্টিভ ইনডিরেক্টলি এরকম ইয়ে আছে একটা, এর একটা ইরেকটাইল ডিসফাংশনে ইউহাবমিনের একটা ইউজ পাওয়া যায়। এই আর তেমন কোনো ইউজ আমরা পাই না। তাহলে আমি যদি হাইপারটেনশন ইউজ করতেই চাই, হ্যাঁ, এই গ্রুপের ড্রাগ কি অ্যাড্রেনাল রিসেপ্টর ব্লকার, তাহলে আমি বলছি যে আমি এর অনেক অ্যাডভার্স ইফেক্ট, ফেন্টালামিন আর হচ্ছে টোলাজোলিন আমরা বলছি এগুলো হচ্ছে অলমোস্ট অবসোলেট টু কন্ট্রোল হাইপারটেনশন। তাহলে আমি যদি ক্লিনিক্যালি বলেই থাকি যে দিস ড্রাগ ইজ ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট হাইপারটেনশন আর বেনাইল ইলার্জ ব্লাড প্রোস্টেট, তাহলে আমার হাতে থাকলো কোন ড্রাগগুলো? হাতে ড্রাগ আছে হচ্ছে প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, আলফাজোসিন, ট্যামসোডোসিন, এইগুলো। হ্যাঁ, তাহলে এখন আমাদের সেই এই প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন এই ড্রাগগুলো আলোচনা করতে হবে। দিস আর দ্য সিলেক্টিভ আলফা 1 ব্লকার, রিভার্সিবল আলফা ব্লকার। এখন বলা হচ্ছে যে এই অনেক সময় কোয়েশ্চেন থাকে যে হোয়াই প্রাজোসিন নট দ্য আদার আলফা ব্লকার আর প্রেফার্ড অ্যাজ অ্যান্টিহাইপারটেনসিভ, হ্যাঁ, বা শুধু থাকলো যে প্রাজোসিনের অ্যাডভান্টেজগুলো কি, হ্যাঁ, অথবা থাকলো যে কি প্রাজোসিনের অ্যাডভার্স ইফেক্টগুলো আলোচনা করো ইন কম্পারিজন টু আদার আলফা ব্লকার। তাহলে আমরা একটু ইন এ শর্ট ক্লিনিক্যাল ইউজগুলো দেখি। প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন এগুলো আমরা বলছি যে উই ক্যান ইউজ ইন কেস অফ হাইপারটেনশন। কোন ধরনের? উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য রিভার্সিবল গ্রুপ প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন along with tamsulosin। তাহলে আমরা বলছি যে অনেক সময় কোশ্চেন থাকে যে কেন এদেরকে প্রেফার করা হয় দেন আদার ইন কেস অফ মাইল্ড টু মডারেট হাইপারটেনশন। তো মানে বলা হচ্ছে যদিও মনোথেরাপিতে আমরা এটাকে অ্যাপ্রুভ করি না, মনোথেরাপিতে আমরা ইউজ করতে চাই না, কিন্তু তারপরও অ্যান্টিহাইপারটেনসিভ ইফেক্ট এদের ভালো, হ্যাঁ, ইন কম্পারিজন টু আদার ড্রাগ। তাহলে কেন সেটা আমরা একটু দেখি। যে প্রাজোসিন বলা হচ্ছে যে প্রাজোসিন বলে দিলাম কি সিলেক্টিভ আলফা 1 ব্লকার। তাহলে সিলেক্টিভ আলফা 1 ব্লকার হলে পরে তার অ্যাডভান্টেজ আমি পাবোই। তাহলে ক্লিনিক্যাল ইউজ বলা হচ্ছে হাইপারটেনশন মাইল্ড টু মডারেট, হ্যাঁ, বাট নট রিকমেন্ডেড অ্যাজ মনোথেরাপি, যেটা বললাম। অ্যাডভান্টেজ কি? যেহেতু তার সিলেক্টিভ আলফা 1 ব্লকার, তাহলে নো প্রি সিনাপটিক আলফা 2 ব্লকেট, লেস রেসপন্স টু নরএপিনেফ্রিন, লেস ট্যাকিকার্ডিয়া, লেস প্যালপিটেশন, অ্যান্ড অলসো লেস পোস্টুরাল হাইপোটেনশন, মানে এগুলো সবই একটু একটু কম কম করে করবে। ডিসঅ্যাডভান্টেজ কি পাবো আমি এই ড্রাগের ক্ষেত্রে? লাইক ফেনোক্সিবেনজামিন, যেমন একটু তো ট্যাকিকার্ডিয়া হবে, যদিও বলছি কম, তারপরে হাইপোটেনশন হবে, এবং ফেলিয়ার অফ ইজাকুলেশন, নেজাল স্টাফিনেস, মায়োসিস, কোলিনার্জিক হাইপার অ্যাক্টিভিটি, দ্যাট ইজ ভমিটিং, ডায়রিয়া, ইনক্রিজ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন, এগুলো পাবোই আমি। এই অ্যাডভার্স ইফেক্টগুলো তার পাওয়া যাবে। তারপরে তাহলে মাইল্ড টু মডারেট হাইপারটেনশনের পাশাপাশি এই প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন ফ্যামিলি আরেকটা গ্রুপে আরেকটা ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন আছে, দ্যাট ইজ বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া আর বিনাইন প্রোস্টেটিক হাইপারট্রফি আর বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট। ইট কি মানে কেন ইউজ হয়? ইট রিল্যাক্সেস দ্য ক্যাপসুলার স্মুথ মাসলস অফ ব্লাডার নেক অফ প্রোস্টেট অ্যান্ড ডিফিকাল্টি অফ মিকচুরেশন ইজ রিলেট। এই জন্য এরা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটে ইউজ হয়। এবং থার্ড ক্লিনিক্যাল ইউজ ইজ চিল ব্লেন, দ্যাট ইজ ফ্রস্ট বাইট, যে লিম্ফ সার্কুলেশনটাকে তখন বাড়িয়ে দেয়, ওয়ার্ম হ্যান্ড করে। এই জন্য এই চিল ব্লেন বা ফ্রস্ট বাইটের ক্ষেত্রে ইউজ হয়। ইন এক্সট্রিম কোল্ড দ্যাট ইজ ভেসোকনস্ট্রিকশন ইন ফিঙ্গার্স অ্যান্ড ইস্কেমিয়া মে লিড টু গ্যাংগ্রিন। এই জন্য প্রাজোসিন অনেক সময় ভেসোডাইলেটরি তার ইফেক্টটা আছে বলে প্রাজোসিন কজেস ভেসোডাইলেশন অ্যান্ড লিম্ফ সার্কুলেশনটাকে সে ইনক্রিজ করে, হ্যান্ডকে ওয়ার্ম করে। এই জন্য এই চিল ব্লেন ফ্রস্ট বাইটে এই গ্রুপের ড্রাগ ইউজ হয়। এখন কি বলে, যদি আমি প্রাজোসিন প্রেসক্রাইব করি একটা পেশেন্টকে, তাহলে আমি তো বলছি যে তার অর্থোস্টেটিক হাইপোটেনশন প্রডিউস করতে পারে, তাই না?
তাহলে আমি মাইল্ড টু মডারেট হাইপারটেনশনের ক্ষেত্রে যদিও মনোথেরাপিতে না, কিন্তু তারপরেও আমি অ্যান্টি হাইপারটেনসিভ উইথ কম্বিনেশন আদার ড্রাগ যদি দেই, তাহলে প্রাজোসিন ইট প্রডিউসেস ফার্স্ট ডোজ রেসপন্স। ফার্স্ট ডোজ ফেনোমেননটা কি, এবং এটা যে অ্যাভয়েড করার জন্য আমাকে পেশেন্টকে কি অ্যাডভাইস দিতে হবে বা আমার কী করতে হবে অ্যাজ এ ফিজিশিয়ান, সেটার একটা ধারণা আমরা রাখতে হবে, হ্যাঁ, বিফোর প্রেসক্রাইবিং প্রাজোসিন। তাহলে প্রাজোসিন প্রডিউসেস আমরা বলছি কি ফার্স্ট ডোজ ফেনোমেনন। সেটা কি, যে ডিউরিং দ্য ফার্স্ট ডোজ অফ প্রাজোসিন সাডেন ফল অফ দ্য ব্লাড প্রেশার। We are discussing about the adverse effect of prazosin, clinical application and adverse effect of this family, prazosin, terazosin, doxazosin, fluziosin. আচ্ছা, তাহলে বলা হচ্ছে যে যখনই আমি দিব প্রাজোসিন তখন এটা কি করবে, প্রথম ডোজটার সাথে সাথেই সাডেন ফল অফ দ্য বিপি and cerebral ischemia may lead to cerebral ischemia and unconsciousness, patient will fall down. তাহলে এরপরে ড্রাগ ফার্দার যখন আমি কন্টিনিউ করব তখন আর কোনো প্রবলেম হবে না, কিন্তু প্রথম ডোজেই এটাকে বলাই হচ্ছে ফার্স্ট ডোজ ফেনোমেনন। আচ্ছা, তাহলে অর্থোস্ট্যাটিক হাইপারটেনশনটা কেন হবে, মানে প্রথম এরকম হঠাৎ করে পড়ে যাবে, ব্লাড প্রেশার ফল করবে এবং সেরিব্রাল ইসকেমিয়া হয়, আনকনশিয়াস পেশেন্ট পড়ে যাবে, তাহলে এটা যেন না, এটা আমি জানি ক্লিনিশিয়ান হিসেবে যেটা হতে পারে, তাহলে আমার প্রিকশনটা কি, ফার্স্ট ডোজ শুড বি টেকেন ইন এ স্মল ডোজ। তাহলে আমার রোলটা কি, তাহলে পেশেন্টকে আমার বলে দিতে হবে যে এরকম হতে পারে, পেশেন্টের কাউন্সিলিং করতে হবে, এবং আমার ফিজিশিয়ান হিসেবে দায়িত্ব হলো যে আমাকে প্রথম ডোজটা শুরু করতে হবে স্মল ডোজে, এবং আফটার মিল পেশেন্টকে বলে দিতে হবে আপনি খাওয়ার পরে খাবেন। আফটার মিল দ্য ড্রাগ ইজ টু বি গিভেন অ্যাট দ্য বেড টাইম। হ্যাঁ, পেশেন্ট যখন শুয়ে যাবে তখন পেশেন্ট শুতে যাবে তখন এইটা বেড টাইমে এটা নিবে, তাহলে কি হবে যে যদি ফল ডাউনের যে পসিবিলিটি সেটা থেকে গেট রিড করতে পারবো আমরা। হ্যাঁ, এবং স্লো ওয়েক আপ ফ্রম দ্য স্লিপ অ্যান্ড গ্র্যাজুয়াল স্ট্যান্ডিং নট অ্যালাউড ইন প্রলং স্ট্যান্ডিং কন্ডিশন, মানে প্রলং যতই হবে তার স্ট্যান্ডিং ততই সিনকোপাল অ্যাটাকের পসিবিলিটি বেড়ে যাবে। তাহলে এই অ্যাডভাইসগুলো পেশেন্টকে আমার দিয়ে রাখতে হবে, কারণ আমি জানি যে প্রাজোসিন মে প্রডিউস ফার্স্ট ডোজ ফেনোমেনন, দ্যাট ইজ during the first dose of prazosin sudden fall of the blood pressure lead to cerebral ischemia and unconsciousness and patient may fall down, তাই তো? আচ্ছা, এখন এই যে প্রাজোসিনের সাথে টেরাজোসিন, ডক্সাজোসিন, হ্যাঁ, এরাও হচ্ছে অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ সেম অ্যাজ প্রাজোসিন, হাফ লাইফও হচ্ছে যে কি লং, ডিউরেশন অফ অ্যাকশন প্রাজোসিনের চেয়ে একটু বেশি পাওয়া যায়, এবং যেটা যে ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ this family, that is prazosin, terazosin, doxazosin, তাদের ফ্রিকোয়েন্সি অফ অ্যাডমিনিস্ট্রেশনটা বেশি। আচ্ছা, এখন বাকি থাকলো কে, ট্যামসুলোসিন। ট্যামসুলোসিনটা আমি আলাদা করেই লিখেছি, ওই গ্রুপে রিভার্সিবল গ্রুপে সবগুলো লিখেছি নীল কালি দিয়ে, ট্যামসুলোসিনকে লিখেছি সবুজ কালি দিয়ে। কেন, এটা আলাদা করেই পড়তে হয় এই জন্য। ট্যামসুলোসিন নিয়ে শর্ট নোটও থাকতে পারে, ট্যামসুলোসিন নিয়ে অনেক কোয়েশ্চেন থাকতে পারে। ট্যামসুলোসিন কেন বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটে, ট্যামসুলোসিনকে কেন আমরা চয়েস করি, নট প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সাজোসিন, বা বলা হলো যে রিভার্সিবল গ্রুপের মধ্যে কোন ড্রাগটাকে তুমি বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের জন্য মানে কি ড্রাগ অফ চয়েস মনে করছো, কেন বাকিগুলোকে নয়, এরকম কোয়েশ্চেন আর কি। তাহলে ট্যামসুলোসিন, রিগার্ডিং দ্য ট্যামসুলোসিন আমরা বলছি যে এটা কম্পিটিটিভ আলফা 1 অ্যান্টাগনিস্ট, কম্পিটিটিভ দ্যাট ইজ রিভার্সিবল আলফা 1 অ্যান্টাগনিস্ট। এখন বলা হচ্ছে যে এটার বায়ো অ্যাভেইলেবিলিটি বেশি, হাই বায়ো অ্যাভেইলেবিলিটি, অ্যান্ড এটা যেটা আমরা ইম্পর্টেন্ট জিনিস যে কোয়াইট ডিফারেন্ট স্ট্রাকচার ফ্রম আদার আলফা 1 রিসেপ্টর ব্লকার। এই একটা যেহেতু তার স্ট্রাকচারে একটু ডিফারেন্ট, এই জন্য মেটাবলাইজ যে হয় এটা, হ্যাঁ, মেটাবলাইজড এক্সটেন্সিভলি ইন দ্য লিভার। একে প্রাজোসিন হবে হচ্ছে ইজ অনলি 50% অ্যাভেলেবল আফটার দ্য ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, এই জন্য হাফ লাইফ হলো 3 আওয়ার্স, whereas এর স্ট্রাকচার অফ কি ট্যামসুলোসিন একটু ডিফারেন্ট হওয়াতে এটার হাফ লাইফ আমরা পাবো 9 to 15 আওয়ার্স। তাহলে যেখানে প্রাজোসিন ফ্যামিলির অন্যগুলোর 3 ঘন্টা বা খুব বেশি হলে 4 ঘন্টা 5 ঘন্টা, সেক্ষেত্রে আমি ট্যামসুলোসিনের হাফ লাইফ পাচ্ছি 9 থেকে 15 ঘন্টা। কেন? ডিউ টু স্ট্রাকচার, নট ডিউ টু হেপাটিক মেটাবলিজম। হ্যাঁ, আমি বলছি যে মেটাবলাইজ হয় এক্সটেন্সিভলি ইন দ্য লিভার কে প্রাজোসিন, এটা প্রাজোসিন ইজ অনলি 50% অ্যাভেলেবল আফটার দ্য ওরাল অ্যাডমিনিস্ট্রেশন, হাফ লাইফ আমরা বলছি যে 3 ঘন্টা।
আর একটা অ্যাডভান্টেজ দ্যাট ইজ দ্য ইট ইজ হায়ার অ্যাফিনিটি, যেটা আমি বোর্ডে লিখেছি যে হায়ার অ্যাফিনিটি ফর আলফা 1A অ্যান্ড আলফা 1D দেন ফর কি আলফা 1B সাবটাইপ। তাহলে এই যে আলফা 1 এর তিনটা সাবটাইপ 1A, B এবং D, তাহলে বোঝা যাচ্ছে যে আলফা 1A এবং 1D এর একটা কি আছে, বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেটে এর একটা রোল প্লে করতে পারে। তো বলা হচ্ছে যে ইট হ্যাজ গ্রেটার potency in inhibiting the contraction in prostate smooth muscle versus the vascular smooth muscle compared with other alpha 1 selective antagonist. Drugs efficacy in benign hyperplasia of prostate suggests that alpha 2A subtype may be the most important alpha subtype mediating the prostate smooth muscle contraction. তো এই জন্যই আসলে বলা হচ্ছে যে, এবং আরও একটা অ্যাডভান্টেজ আছে যে ট্যামসোলিসিন যদি আমি কি ব্লাড প্রেশারের উপর তার একটা খুব একটা ইফেক্ট নেই, মাইনর ইফেক্ট অন ব্লাড প্রেশার অ্যাট লো ডোজ। ইট ইজ প্রেফার্ড ইন পেশেন্ট হু হ্যাভ কি এক্সপিরিয়েন্স অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন উইথ আলফা 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট, তাদের ক্ষেত্রে আমি এটা প্রেফার করতে পারি, যেহেতু লো ডোজে ব্লাড প্রেশার উপর তার তেমন কোনো ইফেক্ট নাই। এবং কোয়েশ্চেন হলো যে তাহলে যার ক্ষেত্রে হাইপারটেনশন উইথ বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট আছে তার ক্ষেত্রে আমি ড্রাগ কাকে চয়েস করব, প্রাজোসিন, টেরাজোসিন, ডক্সোসিন, এই ফ্যামিলি, আফ্লোজোসিন, এদেরকে। হ্যাঁ, তো ট্যামসোলিসিন কার ক্ষেত্রে চয়েস করব, যাদের ক্ষেত্রে শুধুই বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, যাদের ক্ষেত্রে আমার ব্লাড প্রেশার কমানোর দরকার নাই, তাদের ক্ষেত্রে আমি এই ড্রাগটা চয়েস করব। তাহলে এই পর্যন্তই থাকুক আজকের ক্লাস, এরপরে আমরা এই আদার গ্রুপেরগুলো ধরে নেক্সট ক্লাস আলোচনা করব। তাহলে সবাইকে আবারও সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের ক্লাস শেষ করি।